দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেয়া হবে না, একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দেশের চলমান পরিস্থিতিতে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে ভারতের সঙ্গে গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন কমিশন গঠন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার ও ভারতের সাথে পানির ন্যায্য হিস্সা সহ নানান বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যেন দেশের সম্মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে শিক্ষার্থীরা। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। এর অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। আগামীকাল রাজনৈতিক দল ও পরশু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের ফল হিসেবে আখ্যা দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে কূটনৈতিক উপায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। যাই কিছুই ঘটুক না কেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি জরুরি তলবের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে নিরাপত্তা শঙ্কায় আগরতলার বাংলাদেশ মিশনে বন্ধ করে দেয়া হয়েছে ভিসা ও কনসুলার সেবা। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার পরপরই কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করে দেয়া হয় বার্তা। এ ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হওয়ায় জরুরি তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। মঙ্গলবার বিকাল 4টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা। এ সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে যে বার্তা দেয়ার তা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে 40 মিনিটের বৈঠকের পর বেরিয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। বলেন, কোনো নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডা নিয়ে আবর্তিত নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক। যা কিছুই ঘটুক, দুদেশের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ এন্ড অ্যাজ আই হ্যাভ সেড, আমাদের সম্পর্ক বহুমুখী। আমি বলেছি, এটা একটা এজেন্ডা বা ঘটনার জন্য প্রভাবিত হবে না। অনেক বিষয় নিয়ে একসাথে আমরা কাজ করছি এবং সত্যিই আমরা ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের পারস্পরিক নির্ভরতা রয়েছে যা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। এদিকে নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা মিশনে সব ধরনের কনসুলার সেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানা সংগঠন। সমাবেশ থেকে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আজও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হলে তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ভারতের রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচিতে দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি ওঠে। বাংলাদেশের মাটিতে ভারতের কোনো টিভি চ্যানেলের আমরা দেখতে চাই না। অবিলম্বে ভারতের সকল টিভি চ্যানেলে দেখানো বন্ধ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। ইসকনের মাধ্যমে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ব্যর্থ চেষ্টার অভিযোগ তুলে বক্তারা। যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি। শাহবাগে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে সংগঠনের আহ্বায়ক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে আছে ছাত্র জনতা। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তি প্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন, আমাদের লড়াই চলবে। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তাদের। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন যুবদল, ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে প্রতিবাদ জানানো হয় ভারতের আগ্রাসনের। বের করা হয় প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই ভারতের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা অবৈধভাবে হামলা করেছে। এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে না। পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বিদেশি শক্তি সাথে আমরা আপোষ করি না। আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। এর আগে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয়। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি, যে কারণেই আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে। বাংলাদেশে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিও জানান রিজভী। আর যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পায়ে পড়ে ঝগড়া করতে এলে বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না। কারণ আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করি, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেচড়ায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 7 জনকে। এছাড়া 3 জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, পুলিশের 3 উপপরিদর্শককে বরখাস্তের পাশাপাশি একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই হামলা পূর্ব পরিকল্পিত। 2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে সরকারি সেবা পেতে জনগণকে ঘুষ দিতে হয়েছে 1,46,252 কোটি টাকা। এছাড়া 2023 সালে 70.9% খানা বা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। ওই বছর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত 3টি খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। টিআইবির প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। সরকারি সেবা পাওয়া নাগরিকদের অধিকার, অথচ এই সেবা পেতে বাধ্য হয়ে দিতে হচ্ছে ঘুষ। 2023 সালে দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবা নিতে গিয়ে। মঙ্গলবার টিআইবি প্রকাশিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে শুধু পাসপোর্ট অফিসই নয়, দুর্নীতির শীর্ষ খাতের তালিকায় দ্বিতীয় বিআরটিএ এবং তৃতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর বিচারিক সেবা, ভূমি, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ দুর্নীতি ও ঘুষের 18টি খাত চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, গত বছর দুর্নীতির শিকার হয়েছেন 70.9% খানা বা পরিবার, 77.2% পরিবার বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন। যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। গত বছরে সাধারণ মানুষের 10,902 কোটি টাকা ঘুষ হিসেবে ঢুকেছে সেবা খাতে দুর্নীতিবাজদের পকেটে। আর 2009 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি সেবা পেতে 1,46,252 কোটি টাকা দিতে হয়েছে জনগণকে। শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, সেবা খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাই কমাতে পারে দুর্নীতি। মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আর্থিক খাত সংস্কার সহ দাতা সংস্থার কাছ থেকে সব মিলিয়ে $6 বিলিয়ন প্রত্যাশা করছে সরকার। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে IMF। এ সময় তিনি আরও বলেন, আর্থিক খাতে এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে আগামী সরকার তা অনুসরণ করতে পারে এবং ধীরে ধীরে ব্যাংকিং সেক্টরও ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন অর্থ উপদেষ্টা। I have argued যে আমাদের স্টেবিলাইজেশন, স্থিতিশীলতা কিন্তু একটা ফিরে আসছে, সম্পূর্ণ আসে নাই, কিন্তু ডেফিনেটলি এখন যে টাইম ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডোনার্স টু কাম ইন। আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো ওঠানামা করছে না। তারপরে ব্যাংকিং, বেশ কটা ব্যাংক মোটামুটি আপনার কিছুটা লিকুইডিটি সাপোর্ট লাগছে, কিন্তু ইসলামী ব্যাংক যেটা সবচেয়ে বড় ব্যাংক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে। সুনামগঞ্জের দিরায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। বিকেলে উপজেলার বারোইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বারোইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসিম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এরই জেরে সকালে আনু চৌধুরীর দায়ের করা এক মামলায় তদন্ত যায় পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফেরার পথে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘটনার পর অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে হবিগঞ্জের সোনাপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় 16 জনকে সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি ও মাজার নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশ বিচারে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। দুপুরে দুই পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হয় অর্ধশতাধিক লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর মাত্র কদিন, হেমন্তকালের অগ্রহায়ণ মাস শেষ হয়ে বাংলায় শুরু হবে শীতকাল। হাওয়া লাগবে আমলকির ডালে ডালে, পাতায় পাতায়। যদিও শুষ্ক প্রকৃতি শীতের ছোঁয়ায় রুক্ষ হয়ে উঠবে, তবুও গ্রীষ্মপ্রধান এই দেশে শহরের মানুষ পাবে নতুন প্রাণ। শহর থেকে গ্রামে নব নব আয়োজন হবে শীতবরণ। জলবায়ুর বিরূপ আচরণে 6 ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে বাংলাদেশ এখন বস্তুত গ্রীষ্মপ্রধান। সারা বছরই গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে শীতকালটা থাকে বহুল কাঙ্ক্ষিত হয়ে। ষড়ঋতুর বাংলাদেশে শীতকাল আসতে এখনো কয়েকদিন বাকি, তবে প্রকৃতি এরই মধ্যে রূপ বদলে নিয়েছে। উত্তর থেকে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, তারই ছোঁয়া নিতে প্রস্তুত নগরবাসী। বাংলাদেশের দরকার সবচেয়ে বেশি শীতটা, কারণ গরমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা আমাদের এটা অনেক ক্ষতি করে ফেলছে। সো যদি শীতটা থাকে তাহলে আমাদের ওয়েদারটা একটু কুল, ওয়ার্ম থেকে একটুখানি কুল থাকলে ভালো হবে। ঢাকা হচ্ছে আমাদের গ্রাম সাইডের তুলনায় শীতটা কিঞ্চিত পরিমাণ কম। এখন মনে একটু দেরিতে আসতেছে শীতটা, এইবার আমার ধারণা আর কি। শীতকালে তো শীতের মজাই আলাদা ছিল। ব্যস্ততম মহানগরে প্রকৃত রূপ নিয়ে শীত আসে না। ডিসেম্বরেও নেই শীতের স্বাভাবিক চিত্র। তবে সকালের স্নিগ্ধ রোদে প্রিয়জনের সাথে জমে ওঠে চায়ের আড্ডা। কিন্তু সকালের এই যে যাওয়ার সময় অফিসে যাওয়ার আগ দিয়ে ছোট্ট করে একটু শীত উপভোগ করা, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে একটু এসে চা খাওয়া। ডিসেম্বর অনুযায়ী শীতটা এখনো পুরোপুরি পড়েনি, কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে ভালোই লাগছে। রাত আর দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকলেও কয়েকদিনের মধ্যে সারা দেশে কমবে গরম। তবে এবার খুব বেশি ঠান্ডা পড়বে না, পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এই সময় সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে চলে যায়, আর সেই জন্য কিন্তু উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস আস্তে আস্তে সূর্য যেদিকে থাকে ওই দিকে কিন্তু যেতে থাকে। সূর্য ভূপৃষ্ঠে তেমন কিরণ দেওয়ার সময় পায় না, রাত বড় থাকে, ঠান্ডা হয়ে যায়। শৈত্যপ্রবাহ যেটা আমরা বলে থাকি, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে চলে আসবে, কোথাও কোথাও চলে আসবে। এরই মধ্যে হাওয়া দিক বদল করেছে, কমে এসেছে গরমের তীব্রতা। চারিদিকে হেমন্তকে বিদায় দিয়ে শীতকে বরণ করার প্রস্তুতি চলছে। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।